13 নভেম্বর শেখ হাসিনার মামলার রায় ঘিরে জাতীয় ঈদগাহে প্রবেশে নিষেধাজ্ঞা। জানুয়ারিতে শেষ হবে শিক্ষার্থী আবু সাইদ হত্যার বিচার কাজ। নির্বাচন বানচালে চক্রান্ত চলছে বলছে বিএনপি। ভোট পেছানোর সর্বনাশের আশঙ্কায় সতর্ক থাকার আহ্বান। একাদশ গ্রেডের আশ্বাসে প্রাথমিকের আন্দোলন কর্মসূচি প্রত্যাহার। কাল থেকে ক্লাসে ফিরবেন শিক্ষকরা। এবং পুরান ঢাকায় দুর্বৃত্তের গুলিতে নিহত ব্যক্তি শীর্ষ সন্ত্রাসী বলছে পুলিশ। ঘাতকদের ধরতে অভিযান অব্যাহত। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে সবাইকে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে আছি আমি তাসমিয়া জেরিন। এবার বিস্তারিত। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকে ৭,১৫০ কোটি ২১ লাখ টাকা ব্যয় সম্বলিত ১২টি প্রকল্প অনুমোদন করেছে। অনুমোদিত প্রকল্পগুলোর ব্যয় সরকারি তহবিল থেকে সংস্থান করা হবে। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভার শেষে বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা এবং একনেক চেয়ারপারসন ডক্টর মোহাম্মদ ইউনূস। পরিকল্পনা কমিশন জানায়, অনুমোদিত ১২টি প্রকল্পের মধ্যে নতুন প্রকল্প রয়েছে ৮টি, সংশোধিত প্রকল্প ২টি এবং ব্যয় বৃদ্ধি ব্যতিরেকে মেয়াদ বৃদ্ধির প্রকল্প রয়েছে ২টি। জুলাই আন্দোলনে প্রথম শহীদ রংপুরের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলার বিচার কাজ জানুয়ারির মধ্যে শেষ হবে বলে আশা জানালেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মিজানুল ইসলাম। এ সময় শেখ হাসিনার মামলার রায়ের বিষয়ে উদ্বিগ্ন নয় বলেও জানান তিনি। এদিকে এ রায়ের তারিখ নির্ধারণ ঘিরে সুপ্রিম কোর্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকা, অ্যাটর্নি জেনারেলের কার্যালয় এবং বার ভবনের নিরাপত্তার স্বার্থে জাতীয় ঈদগাহ মাঠে বহিরাগতদের প্রবেশ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মিসবাহ রহমানের রিপোর্ট। ৩ বার পেছনের পর অবশেষে আবু সাইদ হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি সহ ৩০ আসামির বিরুদ্ধে ১০ম দিনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। এদিন ১২তম সাক্ষী হিসাবে জবানবন্দি দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আকিব রেজা খান। এদিকে এ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার বিচার আগামী জানুয়ারির মধ্যে শেষ হবে বলে প্রত্যাশা করেছেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। প্রসিকিউশন মামলা ডিলে করার বা ডিলে হচ্ছে এই ধরনের কোনো চিন্তা করার কারণ নেই। দ্রুততম সময়ের মধ্যে মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হয়। নির্বাচনের আগে না পরে কখন রায় হবে এটা বলার এখতিয়ার, সুযোগ বিচার শেষ বা আমাদের কারণ নেই। আমরা আশা করছি যে জানুয়ারি মাসের মধ্যে আমরা বিচার কমপ্লিট করতে পারবো। এ সময় আগামী ১৩ নভেম্বর শেখ হাসিনার মামলার রায়ের দিন ঘোষণা নিয়ে প্রসিকিউশন উদ্বিগ্ন নয় জানিয়ে তিনি বলেন, এ নিয়ে তারা ভাবছেন না। আইন শৃঙ্খলা রক্ষা করা, প্রশাসনের নিরাপত্তা দেওয়া, ট্রাইব্যুনালের নিরাপত্তার বিষয়টা টোটালি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিষয়। তারা এটা দেখবেন বা তাদেরই দেখার দায়িত্ব। আমরা নিজেদের নিরাপত্তার কোনো অভাব বোধ করছি না। তবে সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রার ডক্টর আতিকুস সামাদের সই করা বিজ্ঞপ্তিতে শেখ হাসিনা রায় ঘিরে জাতীয় ঈদগাহ মাঠে বহিরাগত প্রবেশের নিষেধাজ্ঞার বিষয়টি উঠে আসে। মিসবাহ রহমান, মোহনা সংবাদ, ঢাকা। ৭১-এর চেতনা ভুলিয়ে দিতে একটি মহল গভীর ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচন বানচালে চক্রান্তের কথা উল্লেখ করে তিনি বলেন, ভোট পেছানো মানেই দেশের সর্বনাশ ডেকে আনা। আর জুলাই অভ্যুত্থান কারো একক কৃতিত্বে হয়নি মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান বলেন, এটি ১৬ বছরের ধারাবাহিক আন্দোলনের ফসল। আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। আরও জানাচ্ছেন রাজীব আহমেদ। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংগ্রামের গান শিরোনামে নতুন অ্যালবামের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেন, জুলাই অভ্যুত্থান ছিল জনগণের দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের চূড়ান্ত প্রকাশ, যেখানে সব শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ ছিল। এটা কিন্তু শুধু ৩৬শে জুলাই ছিল না, এটা ছিল দীর্ঘ ১৬-১৭ বছরের বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষের যে আত্মত্যাগ, তারই ফলশ্রুতিতে কিন্তু ৫ই আগস্ট এসেছে।
সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ বলেও মন্তব্য করেন তিনি। বাংলাদেশকে একটি সত্যিকার অর্থে গণতান্ত্রিক দেশে পরিণত করি, যেখানে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে, যেখানে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হবে, যেখানে মানুষের যে মৌলিক অধিকার সেটা প্রতিষ্ঠিত হতে হবে, মানবাধিকার প্রতিষ্ঠিত হতে হবে। এদিকে ঠাকুরগাঁওয়ে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, স্বাধীনতা বিরোধী চক্র বাংলাদেশকে গিলে খাওয়ার চেষ্টা করছে। আজকে সুপরিকল্পিতভাবে একটি চক্র, একটি মহল, যারা 1971 সালে পাকিস্তান হানাদার বাহিনীর সঙ্গে যোগ সাজেশ করে এই দেশের মুক্তিযোদ্ধাদের হত্যা করেছিল, আজকে দেশটাকে গিলে খাওয়ার চেষ্টা করছে। নির্বাচন বানচালে একটি মহল ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন তিনি। আমাদের ধর্মপ্রাণ মুসলমান ভাইদের ধর্মীয় অনুভূতিকে বিক্রি করে তারা ওই কাজগুলো করতে চাচ্ছে, আমরা সেটা হতে দিতে পারি না। জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে কেউ ক্ষমতায় টিকে থাকতে পারবে না বলেও হুঁশিয়ারি করেন মির্জা ফখরুল। একটা জিনিস মনে রাখতে হবে, দেশটা আমাদের। রাজীব আহমেদ, মোহনা সংবাদ। একাদশ গ্রেডের আশ্বাসে চলমান আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। বিকেলে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক শেষে রাতে ঘোষণা দেন তারা। প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক এবং প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক খায়রুন নাহার লিপি বিষয়টি নিশ্চিত করে বলেন, সরকারি শিক্ষকদের একাদশ গ্রেডের নিশ্চয়তা দিয়েছে অর্থ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এতে আস্থা রেখে চলমান আন্দোলন প্রত্যাহার করে মঙ্গলবার থেকে ক্লাসে ফেরার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিকেলে 5:30টায় অর্থ মন্ত্রণালয়ের ওই বৈঠকে 17 জন শিক্ষক প্রতিনিধি অংশ নেন। কোনো অশুভ শক্তি ফেব্রুয়ারি নির্বাচন ঠেকাতে পারবে না বলে মন্তব্য করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। রাজনৈতিক দলগুলোর মধ্যে 90% ঐকমত্য হয়েছে দাবি করে বাকিটুকুর বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবেন বলে জানান তিনি। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে সব কথা বলেন রেজওয়ানা হাসান। এ সময় লকডাউনের নামে কেউ অস্থিরতা সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। সরকার হয়তো চায় 100% সিদ্ধান্তই রাজনৈতিক কনসেনসাসের ভিতর দিয়ে আসুক, 90% এসছে, 10% আসেনি। সেখানে সরকারের একটা দায়িত্ব আছে, একটা কর্তৃত্ব আছে। সরকার এই দুই জায়গা থেকে একটা সিদ্ধান্ত নেবে। এখন দেশের মানুষের কাছে স্পষ্ট যে অন্তর্বর্তী সরকার নির্বাচনের পথে সুদৃঢ়ভাবে হাঁটছে। এখন এই নির্বাচনকে ঘিরে কিছু কিছু ন্যস্ত স্বার্থ তো রয়েই গেছে, সেই পতিত সরকারি বলেন বা অন্য কোন অশুভ শক্তি। তো আমাদেরকে সরকার হিসাবে যখনই এমন অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করা হবে, তখনই আমরা আমাদের সর্বোচ্চটুকুন দিয়ে সেই অস্থিরতাটা নিয়ন্ত্রণের চেষ্টা করব। সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের জন্য কমিশন জিহাদ ঘোষণা করেছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। দুপুরে কুমিল্লায় ভোট গ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনের চ্যালেঞ্জ নিরূপণ ও উত্তরণের উপায় শীর্ষক কর্মশালায় তিনি বলেন, অতীতের কলঙ্ক মুছতে এবার ভালো নির্বাচনের বিকল্প নেই। আগামী নির্বাচনকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে এর উপরেই দেশের ভবিষ্যৎ নির্ভর করছে বলেও জানান ইসি আনোয়ারুল ইসলাম। 18 কোটি মানুষ সহ সারা বিশ্বের দৃষ্টি বাংলাদেশের দিকে, যে বাংলাদেশে কিভাবে একটি নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনটির উপর নির্ভর করবে বাংলাদেশের ভবিষ্যৎ। আবারও বলি, বাংলাদেশের ইতিহাসে যতগুলো নির্বাচন হয়েছে, আসন্ন ত্রয়োদশ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই নির্বাচনের উপর নির্ভর করবে এদেশের ভবিষ্যৎ। দেশের স্বার্থের ক্ষতি করে কাউকে বন্দর অপারেশন করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। সকালে লালদিয়া কন্টেইনার টার্মিনাল উদ্বোধনকালে তিনি বলেন, চট্টগ্রাম বন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে বিদেশি ব্যবস্থাপনা প্রয়োজন। বন্দর নিয়ে সরকার জাতীয় স্বার্থ বিরোধী কোনো কাজ করবে না বলেও জানান এম শাখাওয়াত হোসেন। আমাদের সরকার আমরা আলোচনা করি, যদি মনে করি দেশের জন্য ভালো, বাংলাদেশের জন্য ভালো, সেটাই করবো। ট্যারিফটা তো ভাই এখন কোর্টের কাছে গেছে, কোর্ট বন্ধ করে দিয়েছে, আমি তো কিছু বলিনি, বলছি। তারপর আমরা যদি কোর্টে যাই, আমাদের বক্তব্য দেবো। কোর্ট যদি মনে করে, সরাসরি মহামান্য কোর্ট যদি মনে করে যে আমাদের কথা শুনেছেন, ভালো।
ডেঙ্গুতে গত 24 ঘন্টায় আরও 2 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে 315 জনে দাঁড়িয়েছে। এছাড়া গত একদিনে ডেঙ্গু নিয়ে নতুন করে 1179 জন হাসপাতালে ভর্তি হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে গত 24 ঘন্টায় ডেঙ্গুতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে 2 জন মারা গেছেন। অন্যদিকে গত 24 ঘন্টায় ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী 239 জন হাসপাতালে ভর্তি হয়েছে। পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেলের সামনে গুলিতে নিহত ব্যক্তি শীর্ষ সন্ত্রাসী বলে দাবি করছে পুলিশ। তার নাম তারিক সাইফ মামুন। সকাল 10:30টার দিকে তাকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। সে একসময় আরেক শীর্ষ সন্ত্রাসী সঞ্জিদুল ইসলাম ইমনের সহযোগী ছিলেন। অপরাধ জগতের নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে তাদের মধ্যে বিরোধ চলছিল। মামলায় হাজিরা দিতে তিনি পুরান ঢাকায় গেলে 2 ব্যক্তি খুব কাছ থেকে তাকে গুলি করে। আবারও ভোজ্য তেলের দাম বাড়ানোর সুপারিশ করেছে ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। পণ্যটির দাম লিটার প্রতি 9 টাকা 27 পয়সা বাড়ানোর সুপারিশ করা হয়েছে। এলসি মূল্য ও ডলারের বিনিময়ে হার বেড়ে যাওয়ায় ভোজ্য তেলের দাম বাড়ানোর সুপারিশ করা হয়। এতে বছরের শেষ দিকে এসে আবারও বিপাকে পড়তে যাচ্ছেন ভোক্তারা। দেশের সর্ববৃহৎ পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জেও কেজিতে 10 থেকে 15 টাকা বেড়েছে পেঁয়াজের দাম। হঠাৎ এই ঊর্ধ্ব মূল্যে ক্ষুব্ধ সাধারণ ক্রেতারা। কোনো কারণ ছাড়াই অস্বাভাবিক দাম বাড়ায় নানা প্রশ্নও তুলছেন তারা। ভারত থেকে আমদানি বন্ধ থাকায় দাম বাড়ছে বলে দাবি করছেন ব্যবসায়ীরা। তবে ক্যাব বলছে অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেটই বাড়িয়েছে দাম। সুমন কুমারকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন তাহসিন তারিন। বেশ লম্বা সময় ধরে বন্ধ রয়েছে ভারতীয় পেঁয়াজ আমদানি। সেই সঙ্গে মৌসুম শেষ হওয়ায় কমে আসছে মজুদও, আর তাতেই পণ্যটির বাজারে দেখা দিয়েছে অস্থিরতা। সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি দাম বেড়েছে 30 থেকে 40 টাকা। যদিও বাণিজ্য উপদেষ্টা বলছেন কিছুটা অপেক্ষা করে আমদানির সিদ্ধান্ত নেবে সরকার। 1 সপ্তাহের মধ্যে দাম না কমলে পেঁয়াজ আমদানির কথা জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। এই সপ্তাহের মধ্যে স্বাভাবিক অবস্থায় ফেরত না আসে, আমরা আমদানি দিয়ে বাজার ব্যবস্থায়, সরবরাহ ব্যবস্থায় যোগানের উন্নতি ইনশাল্লাহ ঘটাবো। আমাদের জানা মতে যে আমাদের স্থল বন্দরের ওই পারে প্রচুর পেঁয়াজ মজুদও করা হয়েছে। সো আমরা যদি এখন ছেড়ে দেই, বাজার স্বাভাবিকভাবে ধস নামবে। এইদিকে চট্টগ্রামের খাতুনগঞ্জের ব্যবসায়ীরা বলছেন এবছর পেঁয়াজের আমদানি না থাকায় বাজার দেশি পেঁয়াজের ওপর নির্ভরশীল ছিল, আর এখন সরবরাহ কমে যাওয়ায় এর দাম বাড়ছে। তবে ডিসেম্বর মাসে আগাম পেঁয়াজ আসা শুরু হলেই দাম কমবে। দেশি মাল শর্ট হয়ে গেছে, শর্ট হওয়ার কারণে একটু দাম বেড়ে গেছে। মাল শর্টের কারণে দামটা বেড়ে গেছে। যদি এখন অল্টারনেট ইন্ডিয়া থাকতো তাহলে কিন্তু দামটা এত হইতো না। 15-20 দিন বা 1 মাসের মধ্যে আমাদের দেশীয় যে মুড়ি কাটা পেঁয়াজ এটা উঠবে, এরপরে পেঁয়াজের দামটা স্বাভাবিক হয়ে যাবে। ক্যাবের এই নেতা বলছেন প্রতি বছর এই সময়টায় পেঁয়াজের কৃত্রিম সংকট দেখিয়ে দাম বাড়ায় অসাধু ব্যবসায়ীরা। হঠাৎ করে দ্বিগুণের বেশি হয়ে যাওয়ার কারণ কৃত্রিম সংকট এবং সিন্ডিকেটের কারসাজি। কারণ হলো আমদানিকারকরা ইতিমধ্যে বলছেন আইপি বন্ধ কিন্তু আগস্ট থেকে। বাজারে পেঁয়াজের কোনো ঘাটতি নেই জানিয়ে এই বিষয়ে তদারকি চলমান রয়েছে বলে জানালেন ভোক্তা অধিদপ্তরের এই কর্মকর্তা। অনিয়ম পেলে যথাযথ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। এই 1 সপ্তাহের ব্যবধানে 30 টাকায় বেড়ে যাওয়া, এটা আমাদের বাজারে আমরা দেখতে পেয়েছি। এটা আমাদের কাছে একটু অস্বাভাবিক মনে হয়েছে। তো আমরা এই বিষয়ে তদারকি করছি। যেখানে আমরা অনিয়ম পাবো, আমরা ভাউচার দেখতে পেয়েছি তাদের কিছু, তো আমরা যদি অনিয়ম পাই আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। তবে সিন্ডিকেটের কারসাজি রোধে দ্রুত ব্যবস্থা না নিলে পণ্যটির দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা জানিয়েছেন বাজার সংশ্লিষ্টরা। তাহসিন তারিন, মোহনা সংবাদ। কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় 3 জন নিহত হয়েছে। ঘটনায় আহত হয়েছে 5 জন। সন্ধ্যায় উপজেলার লাকসাম চৌদ্দগ্রাম সড়কের ফেলনা কাজীবাড়ি এলাকায় যাত্রীবাহী সিএনজি ও ব্যাটারি চালিত অটোরিকশাকে ট্রাক চাপা দিলে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে 2 জন পুরুষ এবং 1 জন নারী সহ 3 জন নিহত হয়। নিহতরা সবাই সিএনজির যাত্রী। তাদেরকে চৌদ্দগ্রাম উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আন্তর্জাতিক প্রসঙ্গ। নাইজেরিয়ায় প্রতিদ্বন্দ্বী 2 জিহাদি গোষ্ঠীর মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত 200 জন নিহত হয়। দেশটির গোয়েন্দা সংস্থার বরাতে এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে টিআরটি আফ্রিকা। প্রতিবেদনের মতে
রোববার লেক চাঁদের কাছে ডোগনচিকু এলাকায় স্থানীয় জঙ্গি গোষ্ঠী বোকো হারাম এবং প্রতিদ্বন্দ্বী গোষ্ঠী ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকার সদস্যদের মাঝে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এদিকে ইকুয়েডরে একটি কারাগারে ভয়াবহ দাঙ্গায় অন্তত ৩১ বন্দী নিহত হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের তথ্যমতে রোববার বন্দর নগরী মাচালার কারাগারে এ সহিংসতার ঘটনা ঘটে। কারা কর্তৃপক্ষের মতে নিহতদের অধিকাংশেরই মৃত্যু হয়েছে শ্বাসরোধ ও ফাঁসিতে ঝুলে। তবে কিভাবে ঘটনাটি ঘটেছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শোনাবো আরও একবার। শেখ হাসিনার মামলার রায়ের দিন নির্ধারণ ঘিরে জাতীয় ঈদগাহে প্রবেশে নিষেধাজ্ঞা। জানুয়ারিতে শেষ হবে শিক্ষার্থী আবু সাইদ হত্যার বিচার কাজ। নির্বাচন বানচালে চক্রান্ত চলছে বলছে বিএনপি। ভোট পেছানোর সর্বনাশের আশঙ্কায় সতর্ক থাকার আহ্বান। একাদশ গ্রেডের আশ্বাসে প্রাথমিকের আন্দোলন কর্মসূচি প্রত্যাহার। কাল থেকে ক্লাসে ফিরবেন শিক্ষকরা। এবং পুরান ঢাকায় দুর্বৃত্তের গুলিতে নিহত ব্যক্তি শীর্ষ সন্ত্রাসী বলছে পুলিশ। ঘাতকদের ধরতে অভিযান অব্যাহত। দর্শক, এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12টায়। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।